সরকার যদি কৃষককে চিহ্নিত করে, সে যে কোনো ভাবেই হোক, বিডিও, পঞ্চায়েত কিংবা এডিও, যে কোনো মাধ্যমে হোক, চিহ্নিত করে সরকার যদি 600 টাকা ফ্রি বন্ড কৃষকের কাছ থেকে ক্রয় করে, কৃষক কিন্তু এবছর উপকৃত হবে। 600 টাকা প্রতি প্যাকেট দামে কৃষকদের থেকে সরাসরি বন্ড কিনুক সরকার, বললেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি। আলুতে প্রশাসনিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা নিয়ে সরব ব্যবসায়ী সমিতির সম্পাদক। সর্বসাধারণের কাছে আলুর সঠিক তথ্য পরিবেশন প্রসঙ্গ থেকে শুরু করে বাংলার আলুর জগতের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আজকের একান্ত আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি আলুর বাজারের হাল হাকিকত জানতে এসেছেন হুগলি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম ভান্ডারহাটিতে। চলুন এখন ধনিয়াখালী ব্লক আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্রীকান্ত ঘোষ ও পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি ভান্ডারহাটির আজকের আলুর দাম, বন্ডের বাজার ও আলুর বাজারের সার্বিক চিত্র সম্পর্কে ঠিক কি কি তথ্য দিলেন শুনে নি। বাংলার আলু শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চলচ্চিত্র জগতের তারকা হোক বা রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে তুলে ধরি, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আলু সংক্রান্ত এই এক্সক্লুসিভ খবরটি শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। শ্রীকান্ত দা নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার, লালুবাবু আপনাকেও। শ্রীকান্ত দা, আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আপনাদের এই ভান্ডারহাটি মোকামে কোন কোন প্রজাতির আলুর দাম কি আছে, রেডি দাম কি হচ্ছে? আজকে ভান্ডারহাটি মোকামে এখানে তো মূলত ভ্যারাইটিস আলু দিক থেকে দেখতে গেলে চন্দ্রমুখী আর জ্যোতি, এই দুটো চাল। তার সঙ্গে হচ্ছে অল্প স্বল্প ওই কলম্বো আছে আর হেমালিনী আছে। তো হেমালিনী জ্যোতি একই দামে এখানে বিক্রি হচ্ছে। কলম্বো কিছুটা বেশি, 20-30 টাকা বেশি। আর চন্দ্রমুখী এখানে ডিফারেন্স আছে 150 থেকে 200 টাকা পর্যন্ত ডিফারেন্স আছে জ্যোতির মার্কেটের সঙ্গে। মানে জ্যোতির মার্কেটটা কি? জ্যোতির মার্কেট এখানে 700 টাকা আশপাশ, মানে ডালা কোয়ালিটি, ফুল ডালা 700 টাকা প্রতি 50 কেজির বস্তা, 50 কেজি, মানে 14 টাকা কেজি, 14 টাকা কিলো। জ্যোতি আর আরেকটা কিসের জন্য দাম বললেন? একই হেমালিনী। জ্যোতি এবং হেমালিনী 700 টাকা ফুল ডালা। আর কলম্বো 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত, মানে 720 থেকে 730 টাকা। আর চন্দ্রমুখী 150 টাকা থেকে খুব টপ কোয়ালিটি 200 টাকা পর্যন্ত বেশি, মানে প্রায় 850 থেকে 900 টাকা, তাই তো? এগুলো একদম হাই কোয়ালিটি, সুপার কোয়ালিটি। আপনাদের এখানে তো বোধহয় ডালা মোকাম গড়ের কাজ হয় না? গড়ের কাজ নেই, ওই যেটা ছোট কেটি আলু, ওটা খালি বিহার ঝাড়খণ্ড। কি দাম আছে ওটা আজকে দাম আছে 220 থেকে, যারা একটু ভালো কোয়ালিটি করছে 240-50 টাকা। ওটা কি প্যাকেট, মানে রেডি দাম? ওটা 50 কিলো প্রতি রেডি। আচ্ছা। আর মোটামুটি বন্ডের কেমন দাম আছে বিভিন্ন প্রজাতির? বন্ডের দাম জ্যোতিটা মূলত 420-30 টাকা থেকে খুব টপ কোয়ালিটি 450 টাকা পর্যন্ত প্যাকেট। আর কলম্বো বা ওই একই রেশিও। ওগুলো। আর চন্দ্রমুখী 650 টাকা এরকম বন্ডের দাম পার প্যাকেট। এখন কৃষকরা বন্ড বিক্রি করছেন? আপনার যে স্থানীয় এলাকার কৃষকরা বন্ড বিক্রি করছেন, একদম করছেন না তা নয়, কিন্তু কৃষক আসলে দাম পাচ্ছে না তো ঠিকঠাক, যার জন্য তারা একটু ওয়েট করছেন যে যদি একটু ভালো দাম পায়। কারণ এখন কৃষকের তো লসে চলছে, যেটা হচ্ছে প্রোডাকশন কস্টের নিচে এসে গেছে। কিলোপ্রতি যা প্রোডাকশন কস্ট তার থেকে অনেকটাই নিচে চলছে। গতকাল আমি চন্দ্রকোনা টাউনে ছিলাম, মিদনাপুর। গতকাল তো রবিবার ছিল, স্টোর বন্ধ ছিল। আজকে ধরুন যা মার্কেট আছে আগের দিন অর্থাৎ শনিবারের থেকে কি কম না বেশি? না, আজকে মার্কেট একই রকম আছে। কোথাও কোথাও আশপাশে খোঁজ পাচ্ছি যে 10 টাকা মার্কেট 50 কিলোতে একটু প্লাস আছে। আচ্ছা, আপনাদের এখানে মার্কেট বোধহয় সন্ধ্যাবেলা হয় নাকি? সন্ধ্যাবেলা মার্কেট। এই মার্কেটটা এটা কি বেসিসে হয়? মানে মার্কেট চাহিদার উপরে দাঁড়িয়ে যোগান কতটা আছে সেটার নিরিখে সকালে চাষিরা যে আসে তাদের কেনা বেচা বন্ডের দাম আমাদের কিরকম হলো, যদি খরিদ চাষিদের থেকে একটু উঁচু দামে হয় তার জন্যে কখনো কখনো মার্কেটটা বাড়াতে হয়, যখন দেখা যায় না তার থেকেও কমে হচ্ছে কমাতে হয়, এইভাবেই হয়। মানে আপনি বলছেন যে গতদিন অর্থাৎ গত শনিবারের চাইতে আজকে 10 টাকা হয়তো প্লাসই রয়েছে। আশপাশের মার্কেট উঁচু আছে, কিন্তু ডালার চাহিদা যে খুব আছে তা না,
ডালার চাহিদা কমই আছে। আপনাদের এখানে কটা স্টোরে এবছর লোড হয়েছিল আলু? এখানে 5টি মূলত স্টোর আছে ভান্ডারহাটি মোকামে। একটু নামগুলো বলে দিন। নামগুলো হচ্ছে, একটা হচ্ছে আপনার ভান্ডারহাটি কোল্ড স্টোরেজ, একটা হচ্ছে পরেশনাথ কোল্ড স্টোরেজ, আর একটা বিবেকানন্দ কোল্ড স্টোরেজ, আর একটা দক্ষিণেশ্বরী কোল্ড স্টোরেজ, আর একটি দেউলপাড়া কৃষক বন্ধু কোল্ড স্টোরেজ। 5টা হিমঘরের মোটামুটি ক্যাপাসিটি কেমন আছে? 5টা হিমঘরের এবছরের ক্যাপাসিটি হচ্ছে 15,60,000 প্যাকেট। এবছর কেমন লোড হয়েছে? এবছর লোড হয়েছে 13,60,000 প্যাকেট। আচ্ছা, মানে 2 লক্ষ কম। 2 লক্ষ কম লাগে। গত বছরের থেকে কি কম না বেশি? না, গত বছরের থেকে অবশ্যই বেশি। আর এখন কবে থেকে স্টোরে নিকাশি হচ্ছে? এই 5 স্টোরের নিকাশি মোটামুটি হ্যাঁ, এই মাসের এপ্রিলের শেষ থেকে নিকাশি চলছে। এই কদিনে নিকাশি কেমন আছে? অন্যান্য বছর যা নিকাশি হয় তার না, তার থেকে যে খুব বেশি সে কথা বলবো না। নিকাশি গত বছর যে পজিশনে ছিল এখন সেই পজিশনে নিকাশিটা আছে, মানে সেম পজিশনে নিকাশি। আজকে কত প্যাকেট বেরোচ্ছে বলে? আজকে অ্যাপ্রক্স 5টি স্টোরে আনুমানিক এখন পর্যন্ত যা হিসাব এসেছে তাতে করে প্রায় 8,000 প্যাকেট আলু নিকাশি আছে। বাজারটা এরকম থাকার কারণটা কি বলে মনে হচ্ছে? এখন মনে হওয়া বলতে, দেখুন এখনো পর্যন্ত যা খবর আসছে অন্যান্য দিকে, নর্থে বেঙ্গলের দিকে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে, আমাদের কলকাতা ডালায় যা খবর আসছে তাতে করে এখনো কিন্তু ড্যাম্প আলুটা কিছু কিছু জায়গায় রয়েছে, সেই আলুটা মার্কেটে আসছে। এবং অত্যাধিক গরম থাকার কারণে বাইরে যে আলুগুলো যায় কিছু কিছু, সেই মোকামের আলুগুলো কিন্তু বাইরে যাচ্ছে না, ফলে মূলত ডালা আলুর মোকামের উপরে চাপটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ডালা যে মোকাম, সেই মোকামের চাপ কিন্তু কলকাতামুখী হয়ে পড়ছে। এই কারণে কিন্তু কলকাতায় অত্যাধিক যোগান, সেটাও কিন্তু মার্কেটের উপর এফেক্ট করছে, ফলে মার্কেটের গতি একটু নিম্নমুখী এই জায়গাটা দেখা যাচ্ছে। এখন এই নিম্নমুখী থাকলেও আবার নিকাশির জায়গাটা আবার ভবিষ্যতের ক্ষেত্রে যদি মুখ টুকরে পড়ে তখন কিন্তু সমস্যায় পড়তে হবে। আর অত্যাধিক মাত্রায় যদি সংরক্ষণ যে আছে সেটা যদি, বর্তমানের এই যে এই জটটা কতদিনে কাটবে বলে আইডিয়া করছেন? এই জট কাটতে আমাদের ধারণা, মানে আমার ব্যক্তিগতভাবে ধারণা হচ্ছে আরো 1 মাস। 1 মাস? তারপরে কি মানে তারপরে হয়তো বেচা কেনা বা আলুর নিকাশি এ দুটো সমান্তরাল গতিতে চলতে পারে। মার্কেট কি হবে সেটা তো সময় বলবে, মার্কেট নিয়ে তো আমরা কেউ কথা বলতে পারবো না, সেটা চাহিদা যোগান কি হবে। কিন্তু একটা চাহিদা যোগান সেটা সব দিক থেকেই ঠিকঠাক ভাবে চলবে বলে মনে হচ্ছে। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছি। মুখার্জি বাবু, আপনাদের ধরুন যে মেইন যেগুলো ডালা মোকাম, যেমন ধরুন আপনাদের এই ভান্ডারহাটি বলুন বা তারকেশ্বর বলুন, পান্ডুয়া, এগুলো তো মেন ডালা মোকাম বলে আমরা জানি, আরো অনেক রয়েছে। এই যে সন্ধ্যেবেলায় যে মার্কেটটা, এটা আমাদের অ্যাপসে আমরা কেন দিতে পারছি না? মানে এটার এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়? মার্কেট কি হচ্ছে না? মানে যে যারা বিক্রি করছে? মার্কেট তো হচ্ছে, মার্কেট যে যার এলাকায় সে তার এলাকায় মার্কেট করছে, নিজস্ব মার্কেট করছে। এবার কোথাও কোথাও তারা ইউনিটগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অ্যাপসে এখন দেবো না, আবার কোথাও কোথাও অ্যাপসে দেবো, এইরকম ভাবে নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। তো সেই জায়গায় এরকম এই জন্যই চলছে। আচ্ছা, এই যে ধরুন একটা মার্কেট ধরুন হয়, যেমন ধরুন দাদা বললেন যে 700 টাকা এখানে ধরুন অ্যাপ্রক্স ডালা কোয়ালিটির আলু আজকে বিক্রি হচ্ছে, রেডি দাম। এবার ধরুন এখানে হয়তো 670-80 টাকায় হয়তো অনেকে হয়তো বিক্রি করে দিতে পারে, যেটাকে আপনাদের ভাষায় বলেন আন্ডার রেট। এই সমস্যাটা কি কোনোভাবে আটকানো যায় না? এটা নিয়ে কিন্তু অনেকে কথা বলেন। হ্যাঁ, আন্ডার রেট গত বছরে অনেকটাই হয়েছিল সময় বিশেষে, কিন্তু এবছরে আমরা গত কয়েকদিন আগেই হুগলি বর্ধমানে যেহেতু যে সমস্ত ডালা মার্কেটগুলো হয় তাদের নিয়ে আমরা মসজিদে একটা মিটিং করেছিলাম, এবং সেখান থেকে আমরা সবাই যারা বাজার করে বা সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে এই আলোচনাটাই হয়েছিল যে আন্ডার রেট যাতে না হয়, যাতে যে রেটটা পায় সেই রেটটাই ঘোষণা হয়। ঠিক সেইভাবেই এখনও চলছে। এবার পরিস্থিতি কোনো সময় কমা আলু হলে অনেকেই আগামী দিন হয়তো আগামীকাল বাজার হয়তো পড়ে যেতে পারে, এই ধারণা করে কেউ কোনো ব্যবসাদার হয়তো কম দামে বিক্রি করে ফেলে। এখন সেটাই তখন মার্কেট হয়ে যায়। এই জায়গাটা বন্ধ করার জন্য আমরা এবছরে মিটিং করি এবং উদ্যোগ গ্রহণ করেছি, এবং দেখা যাক সেভাবেই চলছে। আচ্ছা, আপনি মিডিয়া প্রসঙ্গে কিছু একটা বলছিলেন, ওটা যদি একটু তুলে ধরেন। দেখুন, আমি বলি যে আপনাদেরই ধরুন মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, এই মিডিয়াগুলো যদি তথ্যটা সঠিক তুলে না ধরে তাহলে অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি স্বীকার করতে হয় ব্যবসাদারদের। আমি অন্য মিডিয়ার কথা বলছি। আমি বলি যে গত কয়েকদিন আগে
মানে আমরা দেখলাম একটা বহুল প্রচারিত বাংলা দৈনিকে বর্ধমান থেকে সংস্করণ হলো, সেখানে লেখা হলো আলুর দাম ঊর্ধ্বমুখী, ক্রেতারা চিন্তিত, মানে এরকমভাবে একটা হেডিংস করে লেখা হলো। কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী এই তথ্যটা এখনো পর্যন্ত, আমরা তো ধরুন আলু নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি, ব্যবসা করছি, এবং আমরা কৃষকরাও জানে এবছরে গোড়া থেকে আলুর দাম ঊর্ধ্বমুখী এরকম কোনো এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ সেই যে লেখা, সেই যে তথ্য লেখা, সেই লেখাটা অনেকে হেডিং করে, ভেতরে কি রইল না হেডিং করে ওই লেখাটা দেখেই বিভিন্নভাবে এইটা ধরুন সরকারি আমলা, সরকারি নেতা, মন্ত্রী দিকে আরম্ভ করে সবাই দেখে, এবং এই লেখায় তথ্যটাই হয়তো মুখ্যমন্ত্রীর কাছে চলে গেল কোনো কারণে, তাহলে তিনি ভাবলেন সত্যি আলুর দাম ঊর্ধ্বমুখী। কারণ গত বছরে এই প্রচার, এইগুলোর জন্যে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, এবং আমরা সেই জন্য আপনাদেরও সংবাদ মাধ্যমকে কাছেও আমাদের অনুরোধ, অন্তত সঠিক তথ্যটা তুলে ধরুন। আমরা তো সঠিকটাই দেখাই, কিন্তু ধরুন এই বছরে তারা কি করে, এই উমুক হয়ে গেল তুমুক হয়ে গেল এরকম করে একটা, সেখানেও আমি দেখলাম সেখানে লেখা ছিল যে আলুর দাম 14-15 টাকা কিলো হলে ভালো হয়, 14-15 টাকা কিলো আলুর দাম। কিন্তু বাস্তবিক আলুর দামটা এবছরে একটা স্ট্যাটিস্টিক তো বোঝা উচিত, এবং সর্বসাধারণের জন্য আমাদেরও বক্তব্য যে এবছরে আলু লোড হয়েছে, মানে হিমঘরে লোড হয়েছে 10 থেকে 11 টাকা পার কিলো, মানে অ্যাভারেজ আলু 10 টাকা, ডালা কোয়ালিটির আলু 11 টাকা। তাহলে এই 10-11 টাকা আলু কিলো লোড হওয়াটা, সেই আলুটা স্টোর বেসিসে, মানে আলুটা হিমঘর থেকে বার করে স্টোর শেডে রেডি করতে কত খরচ হয়, এটা একটু তথ্যটা আমি আপনাদের দিই। আপনিও নিশ্চয়ই আপনাদের অন্য নিউজ চ্যানেল যদি থাকে তাদের দেবেন, কারণ এক প্যাকেট আলু রেডি করতে আমাদের প্রায় 300 টাকা পার প্যাকেট, 6 টাকা কিলোর উপর খরচা হয়। আমি আপনাকে পাটে হিসাব করে বুঝিয়ে দিতে পারি। কারণ হচ্ছে যে 100 টাকা স্টোর ভাড়া, হিমঘর ভাড়া। এবার এই আলুটা আমি 50 কিলো আলু রাখলাম, এখন আলুটা শর্টেজ হয়ে যাচ্ছে 7 কিলো। 7 কিলো আলুর দাম বাদ দিলে আপনার যদি 700 টাকা রেডি আলু ধরি, 14 টাকা কিলো, তাহলে 98 টাকা, প্রায় 100 টাকা। তাহলে 100-200 টাকা শ্রমিক, সর্বস্তরের শ্রমিক, মানে আলু বাছাই থেকে, আলু বার করা থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিকের মজুরি ধরলে, সেক্ষেত্রে আলু গাড়ি লোড পর্যন্ত সেই সমস্ত মজুরি ধরলে প্রায় 25 থেকে 30 টাকা খরচা হয়। তা আমি 30 টাকা যদি ধরি তাহলে 230 টাকা। এবার এরপর আমি এই 43 কিলো আলু যেটা পেলাম, 43 কিলো আলুটা কিন্তু ফ্রেশ নয়, এই আলুটাই বাজারে আসে না। এই 43 কিলো আলু থেকে 10 কিলো, কমসে কম 10 কিলো ছাঁট এবং মাঝারি যেটা বাদ চলে যায়, যেটা আমার একটু আগে শ্রীকান্তকে আপনি প্রশ্ন করছিলেন কি দাম, শ্রীকান্ত যেটা বলছিল 220 থেকে 40 টাকা। তাহলে একটা আলু যদি আমার 700 টাকা ভালো আলুটা বিক্রি হয়, তাহলে এইটা 220 থেকে 40 টাকা হয়। তাহলে 10 কিলো আলু সেই হিসাবে ডিফারেন্স ধরলে প্রায় 9 টাকা পার কিলোতে খরচা হয়। তাহলে 90 টাকা ওই ডিফারেন্সটা চলে আসে। তাহলে 90 টাকা আর এদিকে 230 টাকা, তাহলে 320 টাকা। এবার প্রকার ভেদে কখনো কখনো আলুটা শর্টেজ যদি 7 কিলোর বেশি হয়, সেটা আরো একটু বাড়ে। তাহলে খরচটা যত দিন যায় তত বাড়ে, অর্থাৎ কখনোই 6 থেকে 7 টাকার নিচে খরচাটা দাঁড়ায় না। তাহলে আমরা যদি আলুটা 11 টাকা লোড করি, 11 টাকা যদি চাষিরা সংরক্ষণ করে, সেই আলুটা তার প্রসেসিং খরচ নিয়ে 17 টাকা, 17.5 টাকা খরচা পড়ে যাচ্ছে, এবং তারও তো কিছুটা প্রফিট থাকা উচিত। সেই প্রফিটটা যদি আমরা মিনিমামটাও ধরি, যদি 2 টাকা কিলোতেও ধরি, তাহলে সেটা 19 টাকা স্টোর, 19 থেকে 19.5 টাকা স্টোর গেট প্রাইস হওয়া উচিত। স্টোর গেট প্রাইস অন্তত 19 থেকে 20 টাকার ভেতর হওয়া উচিত। আমি স্টোর গেট প্রাইসটা, সেখানে স্টোর গেট প্রাইসটা আজকের দিনে দাঁড়িয়ে 14 টাকা আছে। 14 টাকা, তাহলে এখন তো অনেকটা কম। তাহলে এখনই বলা হচ্ছে যে আলুর দাম ঊর্ধ্বমুখী। তাহলে এই যে তথ্য, এই তথ্যগুলো তো অ্যাকচুয়াল জানা উচিত। এবং এই যে 20 টাকা, 19 টাকা, 20 টাকা যে আলুটা, এবার এই আলুটা যখন কলকাতা বাজারে বিক্রি হবে, সেটা নিশ্চয়ই 19-20 টাকা বিক্রি হবে না। তারপর থেকে ট্রান্সপোর্ট কস্ট, এবং যে নিয়ে যাচ্ছে তারা, যারা দাঁড়িয়ে করে বেচছে, এইসব ধরলে তো প্রায় 25 টাকা আলুটা হওয়া উচিত। সেখানে এবার কলকাতায় হয়তো খুব জোর হয়তো 21 টাকা। এবার স্বাভাবিকভাবে ধরো, যখনই মানে কোথাও যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়, তাদের যখনই জিজ্ঞেস করবে বিভিন্নভাবে, সে আমার টাস্কফোর্সের সদস্য হোক, বিভিন্নভাবে আপনার টাস্কফোর্সের সদস্যরা তারা অনেকটা ওয়াকিবল, তারা অনেকটা জানে, কিন্তু তার বাইরে যারা আছে তাদের জিজ্ঞেস করলে বলবে কেন চাষি তো 10 টাকা 11 টাকা দাম পেয়েছে, এই 10 টাকা আলুটা কেন 25 টাকা হবে? এই প্রশ্নটা হয়। গত বছরে ঠিক এই জায়গাটাই হয়েছিল। যে এই তথ্যগুলো তো থাকা উচিত। তাহলে অবশ্যই এই তথ্যগুলো যদি না থাকে, কারণ আমার মনে হয় গত বছরের নিরিখে আমি বলি
গত বছরে আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি তথ্য পরিবেশন করা হয়েছিল। যদি সঠিকভাবে সঠিক তথ্য পরিবেশন করা হতো, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ওই রকম সিদ্ধান্ত সারা বছর ধরে আটকাবার সিদ্ধান্ত নিতেন না বলে আমার মনে হয়। কারণ আমরা 2014 সালে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত যদি আমরা পৌঁছাতে পারি, কোনো রকম ভাবে আমরা যদি ওনাকে বলতে পারি, বিষয়টা বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতাটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এবছরও ধরুন অ্যাকচুয়ালি সবই বলবো, এবছরও হয়তো সঠিক তথ্য পরিবেশন করা হচ্ছে না, হয় না। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটা মিটিংয়ে যে কৃষক তার দাম যথেষ্ট দাম পেয়েছে। কৃষক কিন্তু যথেষ্ট দাম পেয়ে এখনো পর্যন্ত কৃষকের দামটা যথেষ্ট আসেনি। কৃষকটার দাম আরেকটু হওয়া উচিত, কারণ কৃষকের যার উৎপাদন খরচ, কৃষকের দামটা আরেকটু আছে। মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, আপনাদের প্রিন্ট মিডিয়া বলুন, বা যদি আপনারা সেই বহুলভাবে এটাকে প্রচার করেন যে বিষয়টা কি হওয়া উচিত, আজকের খুচরো বাজারের দাম কি হওয়া উচিত, ধরুন এইগুলো আমার মনে হয় একটুখানি জায়গা কোথাও কোথাও তফাৎ হচ্ছে, যার ফলে কৃষক তার উৎপাদিত ফসলের হয়তো কোথাও কোথাও দাম কম পাচ্ছে, বা কখনো কখনো আমাদের অসুবিধা হচ্ছে বিভিন্নভাবে। এই জন্যই আমি আপনাদের এই কথাটা বললাম। আর একটা কথা বলি যে বারবার গত বছরের একটা কথা উঠে এসেছিল, হয়তো আপনারাও জানেন, উঠে এসেছিল যে আলুর দাম নাকি কন্ট্রোল করে ব্যবসাদাররা। সেখানে সরকারি আধিকারিক থেকে শুরু করে সরকারি বিভাগীয় মন্ত্রী থেকে শুরু করে সবাই নাকি বলেছিল আলুর দাম কন্ট্রোল করে ব্যবসাদাররা। এবং কখনো কখনো বিভাগীয় মন্ত্রী কি বলুন, কখনো কখনো যখন আলুর দাম নিম্নমুখী হয়ে গেছে, যখন তারপরে যখন বাইরে আলুটা ছাড়ছে না, আটকানো হচ্ছে, তখনও কিন্তু বারবার ওনাদের ফোন করলে ওনারা খালি বলেন লালু মুখার্জিকে জিজ্ঞেস করো, ওনারা দামটা ঠিক করতে দেননি, ওনারা করতে দেননি। মানে অ্যাকচুয়ালি আমরা 26 টাকা বা 30 টাকা, 26 টাকা পাইকারি এবং 30 টাকা খুচরো মার্কেটটা যদি আমরা করে দিতাম, তাহলে নাকি আলুটা আটকাতো না। কিন্তু ওটা তো আমাদের ক্ষমতা নেই, ওই ক্ষমতাটা আমাদের নেই, ওটা আমরা বারবার বলছি ওই ক্ষমতাটা আমাদের নেই, তবু বারবার বলা হচ্ছে ব্যবসাদাররা নাকি এর জন্য দায়ী। সুতরাং যদি আমি এই প্রসঙ্গে বললাম, যদি আমাদের হাতে ওই ক্ষমতাটা থাকতো, তাহলে আজকে যখন বাজারটা 14 টাকা কিলো আমরা লোকসান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা 19 টাকা কি 20 টাকা করতে পারতাম। পারবো কি? কখনই পারবো না, কারণ ওই প্রক্রিয়াটা আমাদের হাতে নেই। তাহলে এটা তো যারা গত বছরে এই জিনিসটা করেছিল, বুঝিয়েছিল, বলেছিল যে ব্যবসাদার এবং কোথাও এটা ব্যবসাদাররা দায়ী, সেক্ষেত্রে আমার মনে হয় সবারই আত্মসমালোচনা করা প্রয়োজন। গত বছর থেকে আত্মসমালোচনা যদি প্রয়োজন না করে, তাহলে গত বছরে অত আলু শেষকালে পড়ে থাকতো না। আজকে বোঝা উচিত যেটা ব্যবসাদারদের হাতে নেই, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসাদাররা দাম কন্ট্রোল করে সেই দামটা 20 টাকা পাইকারি করতো। খোলা বাজারে কি হবে আমার জানার দরকার নেই, 20 টাকা পাইকারি হতো। কিন্তু আমরা কখনোই পারবো না। এই যে তথ্য, এই যে জিনিসগুলো, এইগুলো ভুল বুঝিয়ে, ভুল করে এবং সাধারণ মানুষের কাছে আমাদের হয়তো কোনো খারাপ জায়গায় পরিপন্ন করার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত এবং বোঝানো উচিত। আমি আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি সঠিকভাবে বোঝানো যায়, এবছরও যা পরিস্থিতি রয়েছে, কৃষক কিন্তু এখনো তার ফসলের যে তারা যে সংরক্ষণ করেছে, সেই সংরক্ষণের উপযুক্ত দাম এখন পাচ্ছে না, তাদের লোকসান হচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমি বলি বারবার যে আমিও কৃষক বাড়ির সন্তান এবং আমাদেরও সবারই এলাকায় চাষ আছে, আমরা অনেক কৃষকের সাথে জড়িয়ে আছি, অনেকেই। কৃষক কখনো ওই যে কেন্দ্রীয় সরকারের বছরে 6,000 টাকা, রাজ্য সরকারের বছরে 10,000 টাকায় আনন্দিত নয়। ওরা ওই টাকাটা আনন্দিত হয় না, ওরা আনন্দিত হয় তখন যখন তার উৎপাদিত কৃষকের পণ্য ফসল সে লভ্যাংশে বিক্রি করতে পারে, সে লাভ রেখে বিক্রি করতে পারে, তখন কৃষক আনন্দিত হয়। অর্থাৎ উৎপাদিত ফসলের দাম যদি কৃষক লভ্যাংশে বিক্রি করতে পারে, তবে কিন্তু সবটা স্বাভাবিক, সব রকম ভাবে সব চলবে। কিন্তু এরা যদি না বিক্রি করতে পারে, তখন কৃষককে আপনি যতই অনুদান দেন, সেই অনুদানে কৃষক কিন্তু সন্তুষ্ট হবে না। কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা তথ্য ভুল দিইনি এবং তথ্য ভুল দিচ্ছি না এই কারণেই যে আমরা এবছরের যে লোড, সেই লোডটা আমরা 11 টাকা, 10 থেকে 11 টাকা বললাম এই কারণেই যে এটা আপনারা কেউ হয়তো এখন বলবেন যে এটা তথ্যটা ভুল, কিন্তু ভুল নয়। কারণ গত বছরে সরকার 950 টাকা দাম, 900 টাকা মানে 450 টাকা বস্তা দাম ঠিক করেছিল।
কিন্তু সরকার ওই দামে 1 প্যাকেট আলু কিনতে পারেনি, কারণ কৃষক ওই দামে আলু দেয়নি, অর্থাৎ তার চেয়ে বেশি দামে আলুটা বিক্রি হয়েছিল। সেই কারণেই আমাদের যে দামটা আমরা বলেছি সেটা কোথাও বেঠিক বলে আমাদের মনে হয় না, এখনো মধ্যে সঠিক জায়গাতেই আমরা আছি। আর একটা জিনিস যেটা আমি বলবো যে বারবার, যে দাম বৃদ্ধি হয়ে গেলে, দাম বেড়ে গেলে, গত বছর দাম বেড়েছিল একটুখানি, আলুর দাম কখনো বাড়তে পারে কখনো কমতে পারে, দাম বাড়লে যখন সরকার কন্ট্রোল করে 30 টাকা কিলো গতবারে দাম বাঁধার চেষ্টা করা হয়েছিল, তখন এবছর যখন দাম কম আছে, এবছর যখন কৃষকের লোকসান হচ্ছে, যখন সংরক্ষিত আলুর 80% আলু কৃষকের আছে, তো আমি কৃষকের বা এই সংরক্ষণের স্বার্থে বলবো যে এবছর তাহলে ওই দামটাও একটা বাঁধার চেষ্টা হোক। এই দামটাও যে গত বছর যেমন 30 টাকার ঊর্ধ্বে বিক্রি করতে দেওয়া হবে না বলা হয়েছিল, তাহলে এবছরে এটা যদি করা যায়, করতে পারুক সরকারকে, আমি অনুরোধ করবো তাহলে এবছরে এইটা করুক যে আমরা 25 টাকার নিচে আলু বিক্রি করতে দেবো না। দারুণ। তাহলে তো আমরা বলবো যে সরকার দাম বৃদ্ধি হলেও যখন সরকার কন্ট্রোল করে, দাম নিচু হলেও তাহলে কন্ট্রোল করে, তাহলে এইটা এই জিনিসটা আমার মনে হয় ভাবা উচিত। এটা এই কৃষক এই বোঝাপড়াটা থাকলে তবে কিন্তু এই শিল্পটা, যে শিল্পের উপর অনেকে নির্ভর করছে, সারা পশ্চিমবাংলায় কয়েক লাখ মানুষ এই শিল্পের উপর নির্ভর করছে, সেই তারা কিন্তু উপকৃত হবে। আর আরেকটা সর্বশেষ কথা বলবো যে এই বছরের যা পরিস্থিতি, আমার মনে হয় যদি আমরা সবাই যদি, এবং সরকারের কাছেও আমাদের অনুরোধ যে কৃষক আলু সংরক্ষণ করেছে বেশি, কৃষকের আলু সংরক্ষিত আলু এবছর অনেকটা বেশি, খবর নিলে শুধু কৃষককে করে কৃষকের যে সংরক্ষিত আলু হিমঘর মালিকের ব্যবসাদারে কোনো আলু ক্রয় করতে হবে না। হিমঘর মালিক ব্যবসাদার তারা অনেক শক্ত হয়ে গেছে, তারা ওই লোকসান করতে খেতে তারা অনেক তাদের শক্ত হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকের কথা চিন্তা করে সরকার যদি কৃষককে চিহ্নিত করে, সে যে কোনো ভাবেই হোক, বিডিও বা পঞ্চায়েত কিংবা এডিও যে কোনো মাধ্যমে হোক, চিহ্নিত করে সরকার যদি 600 টাকা ফ্রি ওয়ান কৃষকের কাছ থেকে ক্রয় করে, কৃষক কিন্তু এবছর উপকৃত হবে সামগ্রিকভাবে, তাহলে আগামী দিনে চাষটাও ভালো হবে। আর একটা কথা বলি যে আলু যদি বছরের শেষ না হয়, তাহলে কিন্তু আগামী দিনেও আলু চাষ করে লাভ পাওয়া যাবে কিনা সন্দেহ থেকে যায়। অর্থাৎ আলু যদি আমার মার্চের আলু, সেই আলু যদি আমি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে শেষ না করতে পারি, সেই আলু যদি টেনে ফেব্রুয়ারিতে নিয়ে যাই, তাহলে পরের আলুটা মার খায়। যেমন এবছর হলো, গত বছরে আলুটা শেষকালে দাম কমে থাকার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মেদিনীপুর বাঁকুড়ার আলু, মার্চেও দেখেছি আমি, ওই আমলাগড়া গেছিলাম, তখন দেখছি একদিকে দেখছি স্টোরে আলু, পুরনো আলু, তাহলে ওই আলুটা যদি ওই বছরে শেষ হতো, তাহলে আমার যে ফসলটা উৎপাদন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির যে কাঁচা আলুটা, সেই আলুটা কিন্তু বেরিয়ে যেত। তাহলে 4 থেকে 5 লক্ষ টন আলু, 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন আলু কিন্তু বেরিয়ে যেত, এতটা আলু সংরক্ষণ হতো না। তাহলে সংরক্ষণটা কম হতো এবং কৃষক এবং সাধারণ মানুষ সবাই উপকৃত। এইটুকু আমি আপনাদের কথা বলি। আমার মনে হয় সার্বিকভাবে যদি আমরা কখনো সময় সুযোগ পাই, আপনাদের সংবাদ মাধ্যম বা বিভিন্নভাবে আপনাদের যদি যোগাযোগ থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি অন্তত 20টা মিনিট যদি বসে আমাদের এই বিষয়গুলো বোঝাতে পারি, বা আপনারা সংবাদ মাধ্যমের দায়িত্ব যে সমস্ত বিষয়টা এটা একটুখানি খোলাখুলিভাবে বোঝান সাধারণ মানুষের কাছে, অন্তত জনপ্রতিনিধির কাছে, এবং সংবাদ মাধ্যমকেও বলবো সঠিক তথ্য পরিবেশন করুন। আমরা বেঠিক তথ্য পরিবেশনের কথা বলবো না, সঠিক তথ্য পরিবেশন করুন, যেটা সঠিক সেই তথ্য পরিবেশন করুন। নমস্কার। মিস্টার মুখার্জি, আপনি যে কথাগুলো বললেন দারুণ কথা বলেছেন, প্রত্যেকটা মানুষ আশা করছি এটাতে সহমত করবেন। আপনি আমাকে একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে ধরুন সরকারকে কি আপনারা সমিতিগত দিক থেকে ভাবাবেন যাতে এবছর কৃষকদের কাছ থেকে, মানে শুধু কৃষকদের কাছ থেকে যাতে যেন 600 টাকা ফ্রি বন্ড দামে আলুটা কেনে? দেখুন, আমরা তো অবশ্যই ভাবানোর জায়গায় আমরা ভাবাবো, নিশ্চয়ই ভাবানো উচিত বলে আমাদের মনে হয়। কিন্তু সরকার যদি আমাদের সে সুযোগ দেয়, আলোচনায় বসে এই বলার সুযোগ দেয়, আমরা নিশ্চয়ই সরকারকে ভাবাবো। এখন সরকার যদি মনে করে যে ব্যবসাদাররা আমাদের চিরশত্রু যদি মনে করে, বা ব্যবসাদারদের আমাদের প্রয়োজন আছে কি জানি না, তো এইটা যদি মনে করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় খুব ভালো হবে আমার মনে হয়। কেননা ধরুন সরকার যদি কিছু আলু কিনে এবং সেই আলুগুলো যদি রেশনে বিক্রি করে, তাহলে কি হবে কৃষকদের দিক? আমি তো আপনাকে বলেছি যে আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী অনেকটা মানবিক, ওনাকে বোঝালে অনেক কাজ সুসম্পন্ন হয়।
কিন্তু সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারছি না। আমাদের সেরকম ব্যবস্থা নেই। সেইটা যদি আমরা পৌঁছে বলতে পারি, আমার মনে হয় অনেকটাই কাজ হতে পারে। তো আমি বললাম আপনাদেরও যদি কোনো জায়গায় থাকে তাহলে নিশ্চয়ই আমরা অবশ্যই বলছি। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ স্যার, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523।